এবারে আমরা আজকে শুরু করব জয়নিং। তাহলে জয়নিং অফ সেন্টেন্সেস। এই যে জয়নিং শব্দটা রয়েছে, এই জয়নিং মানে কি? জয়নিং কথার অর্থ হচ্ছে যুক্ত করা, সংযুক্তকরণ। তাহলে এখনকার যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়নিং অফ সেন্টেন্সেস। জয়নিং অফ সেন্টেন্সেস। সেন্টেন্সেস মানে একাধিক সেন্টেন্সকে জয়েন করতে হবে, যেন সেন্টেন্সেস। যখন আমাদেরকে এই জয়নিং করতে বলা হবে তখন জয়নিং মূলত তিনটে পদ্ধতিতে করা হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয় ব্র্যাকেটের মধ্যে, সর্বমোট 4 ধরনের দিতে পারলেও আমরা 3 ধরনের জয়নিং করব। তিনটে পদ্ধতিতে জয়নিং করব। কি কি? বলতে পারে যে দুটো সেন্টেন্স দিয়ে আমাদেরকে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। ঠিক একই ভাবে বলতে পারে আমাদেরকে জয়েন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। জয়েন ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক একই ভাবে বলতে পারে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। আমরাকে সর্বমোট এই তিনটে সেন্টেন্সে জয়েন করতে বলতে পারে। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি জয়েন করতে বলে তাহলে সিম্পল সেন্টেন্সে যে সমস্ত রুলস রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী জয়েন করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে যদি জয়েন করতে বলে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশন গুলো রয়েছে 4 ধরনের কনজাংশনকে ইউজ করে জয়েন করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে যখন বলবে তখন ক্লজ ব্যতীত একটা পাও ফেলা যাবে না সামনে। তখন কি করতে হবে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করতে হবে। তাহলে এইগুলোর বাইরে গিয়ে আর আমাদেরকে ইনস্ট্রাকশনে কিছু বলতে পারে না? অবশ্যই পারবে। কি বলতে পারে? 4 নম্বরটা। 4 নম্বর বলতে পারে আমাদেরকে জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্স বিষয়টা এবার ভেবে দেখো। সিঙ্গেল সেন্টেন্স বলেছে। সিঙ্গেল মানে কি? সিঙ্গেল মানে হচ্ছে একটি সেন্টেন্স। অর্থাৎ এখানে বলছে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করো, একটি সেন্টেন্সে জয়েন করো। যখন আমাকে বলা হবে সিঙ্গেল সেন্টেন্সে তখন আমার ইচ্ছে মতো আমি সিম্পল সেন্টেন্স করতে পারি, বা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি, বা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। এই তিনটের বাইরে কিন্তু অন্য কিছু করা যাবে না। স্যার যদি আমি এরকম করি যে জয়েন করব দিয়ে অন্য এমন কিছু আসবে যেটা আমি নিজেই জানি না, ওরকম হবে না। হয় তোমার সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, না হয় কম্পাউন্ড, না হয় কমপ্লেক্স। তাহলে সিঙ্গেল সেন্টেন্সে বললে নিজের ইচ্ছে মতো জয়েন করতে পাওয়া যাবে। আর আমাদেরকে যদি ব্র্যাকেটে ইনস্ট্রাকশনটা দিয়ে দেওয়া হয় জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, তাহলে আমরা অন্য কোনো সেন্টেন্সে জয়েন করতে পারবো না। কি করতে হবে? আমাকে সিম্পল সেন্টেন্সেই জয়েন করতে হবে। যদি কম্পাউন্ডে জয়েন করতে বলে কম্পাউন্ডেই করতে হবে, কমপ্লেক্সে বললে কমপ্লেক্সেই করতে হবে। অপশন শুধুমাত্র আমরা তখনই পাবো যখন আমাদেরকে বলবে জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। এবার একটা একটা করে চলে আসি আমরা আলোচনা করতে করতে। প্রথমেই আলোচনা করব আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে। তাহলে যখন আমাদেরকে বলা হবে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স তখন কি করব? এই জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স যদি বলে তো সিম্পল সেন্টেন্সে জয়েন করার ক্ষেত্রে আমাদের স্টেপ অনেকগুলো রয়েছে। কতগুলো স্টেপ রয়েছে? 7টা স্টেপ রয়েছে। আমি এই দিক থেকে লিখছি, 7টা স্টেপ রয়েছে। মনে রাখাই খুব টাফ হয়ে যাবে হয়তো, কিন্তু কোনো ব্যাপার না। বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, বাই ইউজিং পার্টিসিপল লিখি, সরি, নাহলে একটু গন্ডগোল হতে পারে তোমাদের। তাহলে তিনটে পদ্ধতির একটা একটা করে লিখছি আমি, দেখো শুধু। বাই ইউজিং পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তিনটে পার্টিসিপলই আছে এখানে। নেক্সট নাম্বার 2, by using preposition with noun or gerund. Preposition with noun or gerund. With noun or gerund.
চলে আসলো জিরান্ড, একটু আগে শেখা হয়েছে আমাদের, পার্টিসিপল একটু আগে শিখেছি। নাম্বার 3, by using infinitive, ওখানে টাইম উঠছে তো, by using infinitive. Next, number 4, by using noun in apposition, noun in apposition. Next, number 5, by using adjective. Number 6, by using adverb or adverbial, by using absolute, কোথাও অ্যাবসলিউট ফ্রেজও থাকতে পারে, আমি আপাতত অ্যাবসলিউট লিখলাম। এবার সিম্পল সেন্টেন্সের জয়নিং শিখবো নাকি ওর শুধু পদ্ধতি মুখস্থ করবো? এখন তার অনেকগুলো আছে, ধরে নিলাম যে আমাকে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে, দুটো সেন্টেন্স দেওয়ার পরে বললো জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, তারপরেও তো মাথা ঘুরবে যে স্যার সিম্পল সেন্টেন্সের কোনটা হবে, বাই ইউজিং পার্টিসিপল থেকে নিয়ে বাই ইউজিং অ্যাবসলিউট, 7টা স্টেপ রয়েছে, কোনটা হবে কিভাবে বুঝবে? তো মাথা ঘুরাতে হবে না, আমি ছোট্ট করে ভাগ করে দিচ্ছি এটাকে। কতটুকু সহজ হতে পারে দেখো, খুবই সহজ করছি, যদিও এক্সেপশন রয়েছে। আগে শিখার জন্য অন্তত পক্ষে 80+% শিখার জন্য আমরা একটু ছোট্ট করে নেব এটাকে। আমাকে যখন দুটো সেন্টেন্স দেওয়া হবে, দুটো সেন্টেন্স দেওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে যে এটাকে জয়েন করো বা বলবে আমাকে যে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, তখন তো মাথা ঘোরাটা স্বাভাবিক। আমি সহজ কিভাবে করবো এগুলোকে, আমি লিখছি দেখো এখানে। আমরা সবাই পড়েছি একটা, হি স এ স্নেক হি র্যান অ্যাওয়ে, মানে জয়নিং শিখলে এটা যে শিখবো না এটা দেখে নিয়ে এটা হতে পারে না। হি স এ স্নেক হি র্যান অ্যাওয়ে। এবার কথা হচ্ছে আমাকে বলা হলো, ইনস্ট্রাকশন দেওয়া হলো ব্র্যাকেটের মধ্যে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, আমাকে বলেনি যে সিম্পল সেন্টেন্সের কোন পদ্ধতি কোন স্টেপটা ফলো করতে হবে, আমাকে বলা হয়নি। আমাকে শুধুমাত্র বলা হলো যে এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করো। তখন এই 7টার মধ্যে যে কোনো একটা স্টেপ ফলো করে জয়েন করতে হবে। স্যার যে কোনো একটা বলতে কি কোনো নিয়ম না মানলে হয়ে যাবে? না, হবে না, নিয়ম তো মানতে হবে। তো কি করব দেখো, ভেজাল যদি লাগে আমি ভাগ করে দিচ্ছি। এটার নাম মনে রাখিও, নামকরণটা করছি আমি নিজে নিজেই, সেটা হচ্ছে টু পিন। মানে পি দিয়ে দেখো এই 4-এর মধ্যে, 1 থেকে 4-এর মধ্যে পি দিয়ে দুটো নাম আছে, পার্টিসিপল প্রিপজিশন হয়েছে নাউন অর জিরান্ড। আই দিয়ে একটা নাম আছে ইনফিনিটিভ, এন দিয়ে একটা নাম আছে নাউন ইন অ্যাপোজিশন। তাহলে টু পিনের ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের মিল থাকবে, সাবজেক্ট এর মিল থাকবে। তার মানে হলো দুটো যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই দুটো সেন্টেন্সে সাবজেক্টের মিল থাকবে। তাহলে এখানে কি নামকরণ করবেন স্যার? এখানে অবশ্যই দেখতে পাচ্ছি এ এ এ, তার মানে এটা হয়ে গেল 3A। 3A তে কি হবে, সাবজেক্টের মিল থাকবে না, সাবজেক্ট এর মিল থাকবে না। তাহলে একবারেই তো আমরা বুঝে গেলাম যে সাবজেক্ট দুটোর মিল আছে সেন্টেন্সে। তাহলে টু পিন হবে নাকি 3A হবে? টু পিন হবে। তাহলে এক প্রচেষ্টাতেই 3টে বাদ। আচ্ছা, এবার যদি বলি দা সান রোজ, the sun rose, full stop, the fog
আচ্ছা, ডিসঅ্যাপিয়ার্ড লিখে দিলাম, ঠিক আছে, ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এখানে দেখি সাবজেক্টের মিল আছে না নেই? দ্য সান, দ্য ফগ, এখানে সাবজেক্টের মিল নাই, মানে কি হবে? 3A হবে। তাহলে সেন্টেন্স দেখতে দেখতে তো বুঝে যাচ্ছি আমরা যে হয় টু পিন হবে, না হয় 3A হবে। স্যার বুঝলাম যে এটা টু পিন হবে, কিন্তু টু পিনে তো 4টা আছে, তো 4টার মধ্যে হবে কোনটা? আচ্ছা, এটা তো বোঝা গেছে। চলো, ইনফিনিটিভ কখন হবে দেখো। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1। তাহলে কি ওখানে 2 প্লাস ভার্ব 1 আছে সেন্টেন্সে কোথাও? ইনফিনিটিভ হবে? এটা আদৌ ইনফিনিটিভ হচ্ছে না। নেক্সটে চলে আসি আমরা বাই ইউজিং নাউন ইন অ্যাপোজিশন। এই নাউন ইন অ্যাপোজিশনে সাধারণত একটা নাউন থাকবে, এবং ওই নাউনটাকে যদি আমরা প্রশ্ন করি কে অথবা কি দিয়ে, হয়তো জিনিসপত্র যদি থাকে কোনো জিনিস, কি দিয়ে, তাহলে এর উত্তর পাবো। এখানে নাউনকে প্রশ্ন করে উত্তর বের করো তো। কোনো নাউন, যেমন একটা নাউন আছে স্নেক, স্নেক কি, কে, এখানে কোনো উত্তর নাই, তাহলে নাউন ইন অ্যাপোজিশন হবে না। যেমন একটা এক্সাম্পল স্বরূপ বলছি, রবীন্দ্রনাথ ইজ আ গ্রেট পোয়েট, হি রোট গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ একজন মহান কবি, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ কে? একজন মহান কবি, উত্তর আছে তো। তাহলে সেটা কিন্তু অবশ্যই নাউন ইন অ্যাপোজিশন হবে। তাহলে নাউন ইন অ্যাপোজিশন হতে গেলে একটা নাউন থাকবে, নাউনটাকে কে বা কি দিয়ে, কে দিয়ে কখন প্রশ্ন করবো? ব্যক্তি যদি হয়, আর কোনো জিনিস যদি হয় তখন কি দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে? নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে না। এবার পার্টিসিপেলে চলে আসি। পার্টিসিপেলে দেখো এখানে 4টাতেই তো সাবজেক্টের মিল থাকবে, তাই তো? 4টাতেই সাবজেক্টের মিল থাকবে। তাহলে এই পার্টিসিপেলের ক্ষেত্রে কি থাকবে? ঘটনাগুলো পর পর ঘটবে। ঘটনাগুলো, আচ্ছা ঘটনাগুলি লিখছি আর কি, ঘটনাগুলি পর পর ঘটবে, পর পর ঘটে বা ঘটবে, ঘটে লিখে দিলাম আমি, পর পর ঘটে। চলো এবার ঘটনাগুলো পর পর আছে কিনা দেখে নি তো। হি স এ স্নেক, সে একটি সাপ দেখলো, হি র্যান, সে দৌড়ে পালালো। তাহলে ঘটনা একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী ঠিক আছে, তাহলে ঘটনার মিল আছে, তাহলে কি হবে? পার্টিসিপল হবে। এটা কি হবে? পার্টিসিপল হবে। এবার প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড, আমি এটাকে আলাদাভাবে আরেকটা ক্লাসে বোঝাবো। কারণ হলো এটা অনেক ক্ষেত্রে কি হয় যে মোটামুটি করে আলোচনা করতে গিয়ে এটা ছাড়া পড়ে যায়, পালিয়ে গেলাম, তোমরা বুঝতে পারবে না। কিন্তু এর ভেতরে যে ম্যাটেরিয়ালস গুলো আছে আর কি, যে সমস্ত বিষয়টা রয়েছে, সেই জিনিসটা না আলোচনা করলে কিন্তু একটু খাপছাড়া থাকবে। আমি আপাতত বলে দিচ্ছি বোঝানোর মতো করে যে কি থাকবে চেনার জন্য, তারপরে আলাদা করে পুরো আমি এটা আলোচনা করব। আমি আজকের মর্নিং ক্লাসে কিন্তু এই সম্পর্কে আলোচনা করেছি, তুমি বুঝবে না, তোমাকে বুঝিয়ে ছাড়বো। আচ্ছা, তো কি থাকবে দেখো, বাই ইউজিং প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড, মানে নাউন অথবা জিরান্ডের সঙ্গে প্রিপোজিশন ব্যবহার করে জয়েন করতে হবে। তো সাধারণত সাবজেক্টের মিল থাকে, সাবজেক্টের মিল না যদি থাকে তখন শিখবো। আমি আপাতত বলেছি যে আমরা 80% একটা কনসেপ্ট নেওয়ার জন্য তারপরে ব্যতিক্রমগুলোর পিছনে লাগবো। তো এখানে কি হবে দেখো, প্রথম সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সেন্টেন্সের ঘটনাটি আংশিক বা সম্পূর্ণ উল্টোভাবে ঘটতে পারে। যখন দেখব যে প্রথম সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সেন্টেন্সের ঘটনাটি আংশিক বা সম্পূর্ণরূপে উল্টোভাবে ঘটেছে, তখন কিন্তু প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড করতে হয়। যখন দেখবো যে একটা কাজের পাশাপাশি আরো একটা কাজ ঘটেছে, একসঙ্গে দুটো কাজ ঘটেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড করে থাকি। একটা কাজের পরে আরেকটা কাজ ঘটেছে, সিকোয়েন্স অনুযায়ী নয়, অন্যভাবে ঘটেছে, সেক্ষেত্রে তাহলে এটা অনেকগুলো পদ্ধতি আমি লিখে রেখেছি অবশ্য, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করবো। তোমরা আপাতত বোঝার জন্য মনে রাখবে যে প্রথম সেন্টেন্সের যে ঘটনা, প্রথম সেন্টেন্সের ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সেন্টেন্সের ঘটনাটি আংশিক বা সম্পূর্ণ উল্টোভাবে ঘটবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি শুধু, যেমন সে দেরিতে অনুষ্ঠানে পৌঁছালো বা কোনো একটা প্রোগ্রামে পৌঁছালো, সে দেরিতে একটি অনুষ্ঠানে পৌঁছালো, সে প্রথম পুরস্কার পেল।
তাহলে ঘটনা কি ঘটেছিল, যে দেরিতে পৌঁছানোর কারণে তার তো কোনো পুরস্কার না পাওয়ারই কথা, তাহলে পেয়েছে, মানে প্রথম সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ঘটনাটা উল্টো হয়ে আছে। আমি আপাতত এইটুকু, মানে এই বাই ইউজিং প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ডটাকে আপাতত এখানে রাখছি না, এটাকে আলাদাভাবে বুঝিয়ে ভিডিও করে আমি ভিডিওটা আপলোড করে দেব। তাহলে এটা কি হবে বললে বলো। আচ্ছা, এবার একটু এদিকে চলে আসছি, দেখে নাও। আই হ্যাভ আ পেন, ইট ইজ নিউ। আই হ্যাভ আ পেন, ইট ইজ নিউ, সাবজেক্টের মিল আছে, এখানে আই রয়েছে আর এখানে ইট রয়েছে, তাহলে সাবজেক্ট দুটো আলাদা রয়েছে, সুতরাং 3A হবে। এবার 3 এর মধ্যে কোনটা হবে দেখছি। নেক্সট চলে আসি। আচ্ছা, হি উইল নট কাম, ইট ইজ শিওর, সে আসবে না এটা নিশ্চিত, সাবজেক্টের মিল আছে, এটাও 3A। আচ্ছা, এবার চলে আসি কিভাবে জয়েন করবে। যখন দেখবে সব থেকে, যদি সহজ বলি, আমি সহজ থেকে শুরু করছি, সবচেয়ে সহজ যতগুলো আছে সব থেকে সহজ হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে স্যার জানবো যে এটা অ্যাডজেক্টিভ? প্রথমত সাবজেক্টের তো মিল নেই, সাবজেক্টের মিল নেই, তাহলে সাবজেক্টের মিল নেই, 3A হলো। এবার অ্যাডজেক্টিভ কিভাবে হবে বের করবো কিভাবে? সাধারণত দ্বিতীয় সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ থাকবে। কোন সেন্টেন্সে? দ্বিতীয় সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ থাকবে, এবং ওই অ্যাডজেক্টিভটি প্রথম সেন্টেন্সের কোনো একটি নাউনকে কোয়ালিফাই করবে। তো চলো দেখি যে দ্বিতীয় সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা। অ্যাডজেক্টিভ কোনটা দ্বিতীয় সেন্টেন্সে? ইট ইজ নিউ, এটা নতুন। কেমন? নতুন, নিউ। আচ্ছা, এই নিউটা প্রথম সেন্টেন্সের কোন নাউনটাকে কোয়ালিফাই করছে, মানে কোনটাকে বোঝাচ্ছে? আ পেন। তাহলে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, ইট ইজ নিউ, এটা হচ্ছে নতুন। তাহলে নতুন কোনটা? কলমটা। নাউনকে শুধু কোয়ালিফাই করবে বলেছি, কাকে কোয়ালিফাই করছে? পেনকে। এটা চিনতে কি অসুবিধা হবে? আর যদি চিনতে অসুবিধা না হয় তো এর অ্যান্সারটা লিখতে আরো বেশি সুবিধা হবে। কি? যাকে কোয়ালিফাই করবে তার সামনে গিয়ে নিয়ে বসিয়ে রেখে দেবে, আর কিছু করতে হবে না। তাহলে অ্যান্সার কি হবে? আই হ্যাভ আ নিউ পেন, অ্যান্সার হয়ে গেল। খুবই সহজ। কিন্তু এখানকার আর্টিকেলটা দেখে নিবা একটু, কারণ এখানে নিউ লিখলাম, এখানে এমন কোন ওয়ার্ড চলে আসো যেটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, তখন অ্যান হয়ে যাবে, একটু এটা খেয়াল রাখবা। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ থাকছে, ওই অ্যাডজেক্টিভটি প্রথম সেন্টেন্সের কোনো একটি নাউনকে কোয়ালিফাই করছে, যে নাউনকে কোয়ালিফাই করছে সেই নাউনের সামনে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এটা কি কঠিন মনে হলো? যদি এটা কঠিন না মনে হয়, এর পরেরটা এর থেকেও বেশি সহজ আছে। কি আছে দেখো, হি উইল নট কাম, সে আসবে না, ইট ইজ শিওর, এটা নিশ্চিত। অ্যাডভার্বের ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে একটা অ্যাডজেক্টিভ থাকবে। তো এখানে একটা ভেজাল আছে, ভেজালটা হলো যে বললাম কিসে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকবে, আবার বলছি অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রেও দ্বিতীয় সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভ কোনটা হবে আর অ্যাডভার্বিয়াল কোনটা হবে? দুটোতে তো অ্যাডজেক্টিভ থাকবে। ওই অ্যাডজেক্টিভটা যদি কোনো একটা নাউনকে কোয়ালিফাই করে তাহলে সেটা অ্যাডজেক্টিভের রুলসে চলে যাবে, আর যদি ওই অ্যাডজেক্টিভটা সমগ্র ঘটনাটাকে, মানে প্রথম সেন্টেন্সটাকেই বা প্রথম ঘটনাটাকেই কোয়ালিফাই করে, তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্বিয়াল। তাহলে আমি যদি বলি যে ইট ইজ শিওর, এটা নিশ্চিত, এটা কেমন নিশ্চিত? এবার যদি বলি যে এই শিওর শব্দটা প্রথম সেন্টেন্সের কোন ওয়ার্ডটাকে কোয়ালিফাই করেছে, বলো ভালো করে দেখো। হি উইল নট কাম, সে আসবে না, ইট ইজ শিওর, এটা নিশ্চিত। তাহলে নিশ্চিত কোনটা? সে আসবে না, এটা নিশ্চিত। তাহলে সমগ্র সেন্টেন্সটাকে কোয়ালিফাই করে ফেলছে, তাই তো? তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়ালের রুল, সমগ্র সেন্টেন্সকে কোয়ালিফাই করছে, কারণ অ্যাডভার্ব সেন্টেন্সকে কোয়ালিফাই করে।
তাহলে অ্যান্সার লিখবো কিভাবে? অ্যান্সারটা পৃথিবীতে যতগুলো জয়েনিং আছে তার থেকে বেশি সহজ এটা না। এই সিওর শব্দটার সঙ্গে এলয় লাগালে অ্যাডভার্ব ফর্ম হবে, অর্থাৎ অ্যাডভার্ব ফর্মটাকে আমরা যাকে কোয়ালিফাই করেছে তার সামনে বসাবো। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি করলাম? অ্যাডজেক্টিভটা পেনকে কোয়ালিফাই করেছে, পেনের সামনে বসিয়েছিলাম। সিওরটা এখন কোয়ালিফাই করলো সমগ্র সেন্টেন্সকে, তাহলে সিওরটার যেহেতু অ্যাডভার্বিয়াল হচ্ছে, তাহলে এর সঙ্গে আমরা কি করব? এলয় মানে অ্যাডভার্বিয়াল ফর্মটাকে লিখে দেবো সিওরলি। কমা দিতে পারলে ভালো, সেন্টেন্স অ্যাডভার্বের ক্ষেত্রে কমা দেওয়া হয়। তাহলে সিওরলি হি উইল নট কাম, অ্যান্সার হয়ে গেল। ঠিক কঠিন লাগলো? কিছু নাই, মানে একেবারে কি বলবো, মানে মেরুদণ্ডহীন হয়ে আছে এগুলো। তাহলে কিছু কিছু ডিফিকাল্ট আছে, সব ক্ষেত্রেই আছে। এবার চলো, দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দ্য সান রোজ, সূর্য উঠলো, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা অদৃশ্য হয়ে গেল। তাহলে কি সাবজেক্টের মিল আছে? মিল নেই। দ্বিতীয় সেন্টেন্সে কি কোনো অ্যাডজেক্টিভ আছে? এটা সাবজেক্ট তারপরে ভার্ব, অ্যাডজেক্টিভ নেই। তাহলে এমনিতেই বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্বিয়াল হবে না। তাহলে হবে কি? স্যার অন্য অন্য একটা পদ্ধতি বলেন। সাবজেক্টের মিল থাকবে না, কিন্তু ঘটনা পর পর ঘটবে অ্যাবসলিউটের ক্ষেত্রে। তাহলে সূর্য উঠলে কি হয়? কুয়াশা অদৃশ্য। তাহলে ঘটনা পর পর আছে, অ্যাবসলিউট হবে। এবার স্যার অ্যাবসলিউট হবে বুঝলাম, জয়েন কিভাবে করব? প্রথম ঘটনায় যদি বি ভার্ব থাকে, যেখানে বি ভার্ব থাকবে সেখানে বিইং করে দিবা। তো স্যার এখানে তো বি ভার্ব নাই, তো বি ভার্ব যদি না থাকে তাহলে সাবজেক্টের পরে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে সাবজেক্ট কোনটা? দা সান। তাহলে অ্যান্সার কি হবে? দা সান, তারপরে সাবজেক্ট হয়ে গেল দা সান হ্যাভিং, কি বললাম 3 নাম্বার ফর্ম মানে থার্ড ফর্ম কি? রাইজেন। দা সান হ্যাভিং রাইজেন, তারপরে যা আছে এবিসিডি সব লিখে দিবা। দা কি ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আচ্ছা একবার দেখে নাও এটা। যখন বি ভার্ব থাকবে মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যখন থাকবে, তখন ধরে নাও যে সাবজেক্টের পরেই তো থাকবে, যেখানে থাকবে সেখানে আমরা বিইং করব, ওই শব্দটাকে উঠিয়ে নিয়ে বিইং, বিইআইএন জি। এবার দেখলাম বি ভার্ব নেই, ঠিক আছে মানলাম যে বি ভার্ব নেই। তো বি ভার্ব যখন না থাকবে তখন সাবজেক্টের পরে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দ্য সান হ্যাভিং, থার্ড ফর্ম কি? রাইজিং। দ্য সান হ্যাভিং রাইজেন, কমা দিয়ে দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, যে কমা দিয়ে দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড লিখে নিচ্ছি। খুব একটা ভেজাল নাই আশা করি, না ভেজাল মনে হচ্ছে? আচ্ছা যেমন দ্য মিটিং ওয়াজ ওভার, উই রিটার্নড হোম, দেখো একটু, মিটিং শেষ হয়েছিল, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এখানে কিন্তু বি ভার্ব আছে। আমরা অ্যান্সার লেখার সময় এটা দুই ভাবে লিখতে পারবো, দা মিটিং বিং ওভার, কমা উই তারপরে কি হবে? রিটার্ন হোম। বাস হয়ে গেল। এক্ষেত্রে আর একটা গ্রামার দেখবা যে অনেক ক্ষেত্রে যখন এই অ্যাডজেক্টিভ থাকে, সরি মানে এই ওভার, এক কথাই হচ্ছে এই বি ভার্বের জায়গাটা অনেক ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে এই জায়গাটাকে স্কিপ করে শুধুমাত্র এরকম করে দা মিটিং ওভার উই রিটার্ন হোম, এভাবে লিখে দেয়। তো আমরা ওইদিকে যাব না, আমরা আপাতত শিখছি যেহেতু একেবারে বিগিনার হিসাবে, আমরা বি ভার্বে কি করব? বিইং করব। তাহলে দা মিটিং বিইং ওভার উই রিটার্ন হোম। যখন এক্সপেরিয়েন্স পেয়ে যাবে তখন আরো কিছু এক্সেপশনাল আছে, ওগুলো দেখাচ্ছি। আচ্ছা তাহলে অ্যাডজেক্টিভে কি পেলাম? দ্বিতীয় সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ থাকে, প্রথম সেন্টেন্সে কোনো একটি নাউনকে কোয়ালিফাই করে, যাকে কোয়ালিফাই করে তার সামনে বসাতে হয়।
অ্যাডভার্বিয়াল এর ক্ষেত্রে একটা অ্যাডজেক্টিভ পাবে, অ্যাডজেক্টিভটা পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করবে, পুরো সেন্টেন্সের সামনে গিয়ে অ্যাডভার্ব ফর্ম রূপে বসাতে হবে, মানে এলয় যোগ করলে সাধারণত হয়ে যায়। অ্যাবসলিউট এর ক্ষেত্রে কি করলাম, যে সাবজেক্টের পরে বি ভার্ব থাকছে বিং, বি ভার্ব না থাকলে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। বাস, এবার হচ্ছে চলে আসি আমরা, তাহলে এটা পার্টিসিপল। পার্টিসিপলে কি করব, চেনার তো নিয়ম বলে রেখেছি, তারপরে আরেকবার বলছি, সাবজেক্টের মিল থাকবে, ঘটনা পরপর ঘটবে, ঘটনা পরপর আছে। বি ভার্ব থাকলে বিইং দিয়ে শুরু করবে। এখানে দেখো সাবজেক্টের পরে বিইং বলছিলাম, বি ভার্ব থাকলে বিইং দিয়ে শুরু করবে, বি ভার্ব না থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে শুরু করবে অথবা হ্যাভিং প্লাস ভার্ব 3 দিয়ে শুরু করবে। তাহলে এখানে কি প্রথম ঘটনায় বি ভার্ব আছে, অ্যামিজার অজয়ের আছে, নেই। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে শুরু করি, এখান থেকে শুরু। তাহলে স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, সুতরাং হয়ে যাবে সিং আ স্নেক। এবার হি র্যান অ্যাওয়ে, কিন্তু এই হিটা দেব না, আমরা দেব এখানকার হি, কারণ দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট লিখবো না, লিখবো প্রথম সেন্টেন্স। এখানে রাম থাকলে রাম লিখতাম, শ্যাম থাকলে শ্যাম লিখতাম, শ্যামলী থাকলে শ্যামলী লিখতাম, রেখা থাকলে রেখা লিখতাম, কিন্তু এটা লিখবো না, দ্বিতীয় সেন্টেন্সটা লেখা যাবে না। তাহলে সিং এ স্নেক, হি র্যান অ্যাওয়ে, অন্যভাবে এটা লেখা যাবে না? হ্যাঁ লেখা যাবে, বি ভার্ব নেই, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি দেওয়া হবে, হ্যাভিং প্লাস ভার্ব 3 দেওয়া হবে। তাহলে হ্যাভিং দিয়ে শুরু করো, তাহলে হ্যাভিং কি বলতো, হ্যাঁ হ্যাভিং সিন, হ্যাভিং সিন আ স্নেক, তারপরে এই যে যেটুকু লিখেছি হিরানা, একেবারে হুবহু উপরের মতোই, শুধুমাত্র আমাদের কি করতে হলো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে শুরু করতে পারলাম অথবা হ্যাভিং প্লাস ভার্ব দিয়ে শুরু করতে পারলাম। এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল, এটা হলো পারফেক্ট পার্টিসিপল, হয়ে গেল। আচ্ছা, এবার স্যার আর কিছু, এবার আমি একটু একটু করে কমিয়ে দিই। চলো, তাহলে পার্টিসিপলটা দেখালাম আপাতত, আমি পরের দিন প্র্যাকটিস করতে দিচ্ছি তোমাদেরকে। এবার চলে আসি এই যে এটাতে, ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব 1। হি went to the top of the roof, RWF, roof, full stop. He wanted to inhale fresh oxygen, fresh oxygen, sorry, oxygen। সাবজেক্টের মিল আছে তো? এবার দেখো যে ভার্বের আগে টু কোথায় আছে। এবার আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে, স্যার দুটোই তো টু আছে, তো এখানে তো লিখে রেখেছি ভার্বের আগে টু থাকতে হবে, তো দা টপ তো ভার্ব নয়, ভার্ব হচ্ছে ইনহেল, তাহলে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, তাই তো? আচ্ছা, এর ব্যতিক্রম আছে, টু বিহীনও আছে, মানে বিয়ার ইনফিনিটিভ আছে, তো আমি আপাতত দেখাই এটা। তো অ্যান্সার লেখার নিয়মটা কত সহজ, টু বিহীন সেন্টেন্স প্লাস টু সহ বাকি অংশ। তো টু বিহীন কোনটা বলো, উপরেরটা টু বিহীন, কারণ উপরে ইনফিনিটিভ নাই, মানে ইনফিনিটিভ বিহীন কোনটা, উপরেরটা তো। তাহলে এই সেন্টেন্সটাকে লিখে নাও, টু বিহীন যেটা আছে বা ইনফিনিটিভ বিহীন, তাহলে টু, সরি, হি ওয়েন্ট টু দা টপ অফ দা রুফ টু, হ্যাঁ, ইনহেল ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন। আচ্ছা, ভেজাল আছে কিছু? ভেজাল নাই। এখানে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হয় আমাদের, যে রিপিটেশন শুড বি অ্যাভয়েডেড। যেমন হি ওয়েন্ট টু মুম্বাই, ফুল স্টপ, ওয়েন্ট টু মুম্বাই, হি ওয়ান্টেড টু বাই এ ফ্ল্যাট দেয়ার, তাহলে টুটা কোথায় পেলাম, টু বাই বললাম, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, হি went to Mumbai, full stop, he wanted to buy a flat there। আচ্ছা, তাহলে এখানে ইনফিনিটিভ কোনটা রয়েছে, মুম্বাই নাকি টু বাই?
হ্যাঁ ভার্ব রয়েছে এখানে, সুতরাং এখানে রয়েছে। তাহলে অ্যান্সার কি? হি ওয়েন্ট টু মুম্বাই টু বাই এ ফ্ল্যাট। এই যে দেয়ারটা লিখবো না আমরা, কেন? যে দেয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? মুম্বাইকে। ওই জন্য বললাম যে রিপিটেশন শুড বি অ্যাভয়েডেড, রিপিট করবে না। যদি লিখে দিই ভুল বসত তাহলে কাটবে না হয়তো, বাট লিখিও না, ভালো হবে। অ্যান্সার কি হবে? টু বিহীন যেটা, অর্থাৎ ইনফিনিটিভ বিহীন যেটা, সেটা হচ্ছে হি ওয়েন্ট টু মুম্বাই টু বাই এ ফ্ল্যাট। স্যার দেয়ার কেন লিখলেন না? দেয়ার বলতে মুম্বাইকে বোঝাচ্ছে, সুতরাং রিপিট হচ্ছে, লিখলাম না। বোঝা গেল? আচ্ছা, আর একটা আছে, এটা দিয়ে শেষ করছি আমি। কি বেঁচে আছে এখন আমাদের? নাউন ইন অ্যাপোজিশন। আচ্ছা, নাউন ইন অ্যাপোজিশন বিভিন্ন জন বিভিন্ন রকম করে বলে। কেউ বলে যে শুধু কমা দিবা তাহলে হয়ে যাবে, কিন্তু কমাটা দিব কোথায়? আচ্ছা, রবীন্দ্রনাথ is a great poet. First of he wrote Gitanjali. আচ্ছা, এটা যে নাউন ইন অ্যাপোজিশন হবে, এটা বুঝবো কিভাবে? সাবজেক্টের মিল থাকবে, মিল আছে, নাও থাকতে পারে, ওগুলো আমি দেখাচ্ছি ব্যতিক্রমমূলক করে। সাবজেক্টের মিল আছে। এবার নাউনকে কি বা সরি কে বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো? রবীন্দ্রনাথকে আ গ্রেট পয়েন্ট, অ্যান্সার আছে তো? এবার যদি বলি গীতাঞ্জলি কি, এখানে নাই কিন্তু কিছু। আচ্ছা, তাহলে অ্যাপোজিশন মানে কাছে এসে বসা, তো নাউন ইন অ্যাপোজিশন কার কাছে এসে বসবে? নাউনের কাছে এসে। তাহলে নাউনটা কি পেলাম এখানে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ, ও সরি রবীন্দ্রনাথ, সরি আই এম ভেরি সরি। তাহলে রবীন্দ্রনাথ, আই এম ভেরি সরি। তাহলে রবীন্দ্রনাথ কমা দিবা ওই নাউনের পরে, ওর অ্যাপোজিশনটা লিখে নেওয়ার পরে। তাহলে অ্যাপোজিশন কি পেয়েছি আমরা? আ গ্রেট পয়েন্ট লিখে নিলাম, আ গ্রেট পয়েন্ট। আবার কমা দিবা, কারণ অ্যাপোজিশনের দুই পাশে কমা দিবা, শেষে যদি গিয়ে পড়ে তার একটাই তো কমা লাগবে। তাহলে এখন আরো বাকি আছে আমাদের আ গ্রেট পয়েন্ট। এবার দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট লিখতে বারণ করলাম, একটু আগে বললাম। তাই এটা বাদ দিয়ে কি আছে? রোড গীতাঞ্জলি। এটা অন্যভাবেও লেখা যায়। কিভাবে করা যায় এটা? প্রথম সেন্টেন্সের বি ভার্ব তুলে কমা, এবং ফুল স্টপ, এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট তুলে কমা দিলেও হয়ে যায়, কিন্তু সবগুলো হবে না। আর যেটাতে বললাম যে নাউনের পাশে নাউনটাকে বসাবে, দেখা গেল এমন কোনো কেস যদি থাকতো, ইন ফিউচার প্র্যাকটিস করার সময় অবশ্যই পাবো। আমরা মূলত ডাফ এন্ড দাঁতের বইটা প্র্যাকটিস করি। তাহলে এই যখন দেখতে পাবো যে এই রবীন্দ্রনাথ এর অংশটা পরে রয়েছে, যদি থাকে পাবো অবশ্যই, তখন ওই রবীন্দ্রনাথের আগে যে অংশগুলো আছে সেগুলো লিখতে লিখতে চলে যাব। যাকে প্রশ্ন করে উত্তর পেয়েছে সেটা লিখার পরে কমা দিয়ে ওর অ্যাপোজিশনটা লিখতে হবে। তাহলে এখন লিখতে লিখতে যাচ্ছিলাম, রবীন্দ্রনাথের অ্যাপোজিশন হিসেবে পেয়েছি আ গ্রেট পয়েন্ট, ওর পরে কমা দিয়ে লিখতে হয়, লিখলাম, তারপরে বাকি অংশ লিখলাম। আপাতত এইটুকুই থাক। আমরা নেক্সট ডেতে অবশ্যই আগে এর উপরে বিস্তারিত একটা ক্লাস করে তারপরে প্র্যাকটিসে যাব। ঠিক আছে, এই অবধি।